শারীরিক নির্যাতন ছাড়াও কখনো কখনো মৌখিক কুকথার যন্ত্রণা মানুষের জীবনকে নরকে পরিণত করে। এই কুকথার যন্ত্রণা অনেকটাই তীব্র, যা একটা মানুষকে বাঁচতে দেয় না। আর এ কারণেই জয়ার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বলছিলাম হইচয়ে রিলিজ হওয়া লজ্জা সিরিজটির কথা। আজ আমি এক্সপ্লেন করব লজ্জা সিরিজের দ্বিতীয় সিজন। তবে তার আগে গল্প বোঝার জন্য প্রথম সিজনের কাহিনী সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। সিরিজের মূল চরিত্র জয়া। সে তার স্বামীর কুকথার যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত সে বাবার বাড়ি চলে আসে এবং ডিভোর্সের কেস ফাইল হয়। আদালতে কেসের শুনানি চলতে থাকে এবং কি জয়ের মেয়ে শ্রুতিও জয়ের মতো মানসিক ভারসাম্যহীন মায়ের সাথে থাকতে চায় না। দ্বিতীয় সিজনের কাহিনী শুরু হয় ঠিক এরপর থেকে। তো চলুন শুরু করছি দ্বিতীয় সিজনের এক্সপ্লানেশন। তবে অনুরোধ রইল, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা আগের সিজনে দেখেছি জয়া আর পার্থ ডিভোর্সের কেস চলছে, আর তার উপর দিয়ে খুবই স্ট্রেস যাচ্ছে বেশ কয়েক মাস ধরেই। তাই জয়া এবং তার বন্ধুরা মিলে ঠিক করে তারা একদিনের জন্য বোলপুর ঘুরতে যাবে। হঠাৎ করেই ঠিক হয়, তাই বাড়িতে জানাবার তেমন সময় হয় না কারোরই। কথা মতো তারা বোলপুর যায়, অনেক মজাও করে। কিন্তু হঠাৎ করে মৌয়ের একটা ইমার্জেন্সি কাজ পড়ে যায়, অতএব তাকে বাড়ির জন্য রওনা হতে হয়। জয়াও চলে যাবে ঠিক করে, কিন্তু সূর্য তাকে বুঝিয়ে থাকার জন্য মানিয়ে নেয়। তারা অনেক সময় একসাথে কাটায়। রাতের বেলা মনের শান্তিতে তারা গানের আসর জমায়। জয়া গান করছিল আর সূর্য গিটার বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় আর তখনই তার মৃত্যু ঘটে। পরের দিন সকালে পুলিশ ধরে নিয়ে যায় জয়াকে আর উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকে আর তাকে বিব্রত করতে লাগে। তারা ধরেই নেয় যে সূর্যর সাথে জয়ার অবৈধ কোনো সম্পর্ক আছে। জয়া কাঁদতে থাকে আর পুলিশকে অনুরোধ করতে লাগে যাতে একটা ফোন দেওয়া হয় তাকে, কিন্তু তারা তাকে দেয় না। পুলিশ জয়ার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ নিচ্ছিল। তখনই একজন উকিল সেখানে এসে যায় আর বলে জয়াকে হ্যারেস না করতে এবং তাকে ফোন করতে দিতে। আর সে জয়াকে নিজের কার্ড দিয়ে বলে তাকে ফোন করার জন্য যদি কোনো দরকার হয়। ফোনটা ফেরত পেয়ে জয়া মৌকে ডেকে পাঠায়। এদিকে পার্থ তার উকিলকে অনেক গালমন্দ করতে থাকে, কারণ কেসটা পুরোটাই পার্থর বিরুদ্ধে হয়ে গিয়েছিল। তাই সে তাকে জানিয়ে দেয় যে তাকে আর পার্থর হয়ে কেস লড়তে হবে না। তখনই পার্থর ফোনে জয়ার ফোন আসে, কিন্তু সে ধরে না। অন্যদিকে মৌ সূর্যর স্ত্রী নেহাকেও খবরটা জানায় আর বোলপুর ডাকে। এদিকে জয়ার বাড়িতে জয়াকে নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আমরা জানতে পারি যে তারা এখনো অব্দি কিছুই জানে না। এমনকি তারা এটাও জানে না যে জয়া বোলপুর গিয়েছিল। তারা জানে যে জয়া এখনো মৌয়ের বাড়িতেই আছে। ইতিমধ্যে পার্থকেও পুলিশ ডেকে পাঠায় প্রান্তিক থানায় আর সবটা জানায়। মেলবিট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড মিজান77 ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আপনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবিট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মিজান77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। পার্থ রেগে মেগে জয়ের দাদাকে ফোন করে পুরোটা বলে আর তাদেরকেও ডেকে পাঠায়। সবাই সন্ধ্যার মধ্যে বোলপুর এসে যায়, কিন্তু তাদের মধ্যে মৌ ছাড়া কেউই তেমন জয়াকে বিশ্বাস করে না। পুলিশ তাকে আরো অপমান করে আর পার্থ তাকে কথা শোনাতে বাদ দেয় না। সবার মুখে শুধু একটাই প্রশ্ন যে শহরের এতটা দূরে মহিলা আর একটা পুরুষ কি বা করতে পারে। তখন সূর্যর স্ত্রী নেহা বলে যে সে একজন অ্যাডভোকেট, তাই সে কিছু প্রশ্ন করতে চায় জয়াকে। আর সেও জয়াকে আগে বিভিন্ন ভাষায় গালাগাল দিয়ে অপমান করতে লাগে। রাতের বেলায় মৌ জয়াকে জিজ্ঞাসা করে যে জয়া আর সূর্যর মধ্যে কিছু ছিল কিনা, কারণ সূর্য জয়াকে পছন্দ করত আর সেটা সে মৌকে বলেছিল। জয়া শুধু কাঁদতে থাকে, কিছুই বলে না। অন্যদিকে স্নেহা নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জয়া এবং পার্থর কেসের সমস্ত ডিটেলস রেডি রাখতে বলে, কারণ সে একদিনের মধ্যে ফিরছে। কাল সে ফিরবে, তার মধ্যে সব রেডি চাই।
অ্যাসিস্ট্যান্ট কথা মতো কাজ হয়ে যাবে সেটা জানিয়ে দেয়। পরের দিন সকালে জয়া হোটেলের বাগানে বসে কাঁদছিল, আর সূর্য তাকে পরের দিন সোনাঝুরির হাট দেখাতে নিয়ে যাবে বলেছিল। সে সব কথা তার মনে পড়তে থাকে। তখনই সেখানে তার বৌদি এসে যায়, তাকে জয়া জড়িয়ে ধরে। কিন্তু তার অবস্থা দেখে এটা স্পষ্ট ছিল যে এবারের মতো সে আর জয়াকে বিশ্বাস করতে পারছে না। এবার পুলিশ পোস্টমর্টমের পর সূর্যর বাড়িটা হ্যান্ড ওভার করে দেয়। স্নেহা সহ বাকি সবাই বডিটা দাহ করে যে যার বাড়িতে রওনা দেয়। জয়ার বৌদি জয়াকে তাদের সাথে নেওয়ার কথা বলেছিল তার দাদাকে, কিন্তু দাদা সেটা না করে দেয়। এবার স্নেহা সূর্যর অস্তিত্বটা জলে ফেলেছিল। তখনই তার কিছু কথা মনে পড়ে যায়। সেখানে সে সূর্যকে বলেছে যে তার জীবনে যদি অন্য কোনো মহিলা কখনো আসে তাহলে সে তাকে ছেড়ে দেবে না। অন্যদিকে শ্রুতিকে তার বন্ধুরা এই ব্যাপারটা নিয়ে অনেক জ্বালাতে লাগে, আর সে নিজেও এটা নিয়ে অনেক বিরক্ত থাকে। স্কুলে তার মন বসে না, ভালো করে টিফিনও খায় না। ঘরে এসে টিফিনটা ফেলে দেওয়ার জন্য তার ঠাম্মার কাছে একটা চড় খায়। জয়া আর মৌ একসাথে একই গাড়ি করে ফিরছিল। ঠিক তখনই মৌ অর্মত্য সেন গুপ্তর কথা বলে যে ভদ্রলোক নিজে জয়াকে কর্ডোটা দিয়েছেন, তাই তাদের ফিরে তার চেম্বারে যাওয়া উচিত। এদিকে কলকাতায় ফিরে স্নেহা তার অ্যাসিস্ট্যান্টের কাছে কেসটার ব্যাপারে ডিটেলস জানতে চায়, কারণ তার বিশ্বাস পার্থ খুব জলদি এই কেসটা নিয়ে তার কাছে আসবে, এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে রেডি রাখতে বলে। কারণ জয়ের উকিল যেভাবে কেসটা সাজাবে তাদের ঠিক 2 স্টেপ আগে চলতে হবে। অন্যদিকে পার্থ বাড়ি ফিরে তার মায়ের সাথে বসে চা খাচ্ছিল আর আলোচনা করছিল যে এবার কেসটা তারা ঘোরাতে পারবে। কথায় কথায় শ্রুতির কথা ওঠে। পার্থর মা এবার শ্রুতির করা অবাধ্যতা এবং তার ফলে তার চড় মারার কথা বলে, আর বলে যে ছেলেমেয়েরা যদি একটু মার না খায় তাহলে ঠিক মানুষ হয় না। পার্থ যদি আজ মার না খেত তার বাবার হাতে তাহলে সে কি মানুষ হতো? তখন পার্থ বলে ওঠে সে কি একাই মার খেয়েছে। এটা শুনে তার মা চুপ হয়ে যায়। অন্যদিকে জয়া নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু তাকে কথা শোনাতে একজনও বাকি থাকে না, এমনকি তার বৌদিও না, যে কিনা তাকে এতদিন সাপোর্ট দিয়েছে। জয়া তারপর স্নান করে তার বাবার কাছে যায়। তখন তার বাবা তাকে পাখির গল্প শোনায়, যেমনটা সে ছোটবেলায় শোনাতো। আসলে সব পাখিদেরই গল্পটা এক, যে খাঁচা ছেড়ে বের হতে পারে সেই মুক্ত। পরের দিন সকালে স্নেহার কাছে পার্থর কল আসে অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু স্নেহা ইচ্ছা করে তাকে সন্ধ্যায় আসতে বলে। পার্থ ভালো করে বুঝতে পারছিল যে স্নেহার এই কেসটা নেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা করে সে তাকে ঘোরালো। অন্যদিকে জয়া আর মৌয়ের অ্যাডভোকেটের সাথে দেখা করতে যাওয়ার কথা, কিন্তু তার আগে জয়া তাকে ক্যাফেতে ডেকে পাঠায়। জয়া তাকে একটা বাড়ি খুঁজে দেওয়ার জন্য বলে। তখন মৌ পরামর্শ দেয় তারই একটা ফাঁকা ফ্ল্যাট পড়ে আছে, সেটাতে যেন সে থাকে। তখন জয়া রাজি হয়, এই বলে যে শুরুর কিছুদিন সে থাকবে ঠিকই, কিন্তু একটা নতুন বাড়ি খুঁজে পাওয়া অবধি। তারপর সেখান থেকে তারা দুজনেই অ্যাডভোকেটের সাথে দেখা করতে যায়। সেখানে অর্মত্য স্যার তাদেরকে কি খাবে তারা সেটা জিজ্ঞাসা করে। তখন জয়ার মনে পড়ে যায় যে সূর্য তাকে বুঝিয়েছিল যে নিজে কি খাবো সেটা আমাদের নিজেকেই ঠিক করতে হবে। তখন জয়া নিজে থেকে বলে কফি। এরপর অর্মত্য স্যার পুরো কেসটা শোনেন এবং তাদের চিন্তা না করতে বলেন এবং অনেক মনের জোর দেন। অন্যদিকে পার্থ স্নেহার সাথে দেখা করতে যায় আর সমস্ত কিছু তারা ডিসকাস করে। স্নেহা পার্থকে বারণ করে দেয় যাতে অন্য মেয়ের সাথে কোনো পাবলিক প্লেসে আর দেখা না করে। কিন্তু ইতিমধ্যে যখন পার্থ অফিসে ছিল তখন জয়ার বোন টিয়া পার্থকে ফোন করে কাল দেখা করার কথা বলছিল। সেই কথা স্নেহাকে জানাতেই সে না করে দেয়, বলে যে যদি খুবই দরকার হয় তাহলে তাকে বাড়িতে ডেকে নিতে। পার্থ সেই কথা মতোই তাকে বাড়িতে ডেকে নেয়। পরের দিন মৌ জয়াকে তার সেই ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যায়, যা খুবই পছন্দ হয়। সে বলে সে সেখানে থাকবে। সন্ধ্যায় রিয়া পার্থর বাড়িতে আসে আর তাকে সেই ছবিটা দেখায় যেটা সে অনেক দিন আগে তুলেছিল। যখন সূর্য জয়াকে বাড়িতে ড্রপ করতে এসেছিল আর সে বলে যে এটা সে তাকে দিল যাতে তার কেসে কোনো হেল্প হয়। পার্থ সেটা দেখে মনে মনে খুশি হয়, কারণ তার প্রমাণের দরকার ছিল। পরের দিন সকাল থেকে জয়াকে তার বাড়ির লোক কেউ আর খুঁজে পায় না। পরে জানা যায় জয়া নাকি তার বাবাকে বলে গেছে। সেটা শোনা মাত্রই বৌদি তাকে ফোন করে, কিন্তু জয়া ফোন তোলে না। এরপর কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে স্নেহা কেসটার ওপেনিং করে এবং সাইকোলজিস্টকে ডেকে পাঠায়। নানা রকম প্রশ্নের চালে তাকে ফাঁসিয়ে নিজের কথা আদায় করে নেয়। এরপর বোলপুরে সেই হোটেলের মালিককে ডাকা হয়, তাকে ডিটেলসের সব কথা জিজ্ঞেস করে। সেখানে সে বলে যে ভোর রাতে সূর্য মারা যায়, আর তারা যখন সূর্যের মৃতদেহ প্রথম দেখে তখন জয়া তার কোলে সূর্যর মাথা রেখে অনেক কান্না করছিল। তারপর স্নেহা তার আরো কিছু কথা রাখে
এবং নিজের কথার মাধ্যমে এটাই বোঝাতে চাই যে জয়া একজন মানসিক রোগী এবং দুশ্চরিত্রা। কোর্টের হিয়ারিং এর পর পার্থ আর স্নেহা চেম্বারে বসেছিল। তখন পার্থ তাকে টিয়ার দেওয়া সেই ছবিটা দেখায়। তখন স্নেহা বলে যে এবার থেকে যা যা পাবে সেটা তাকে সঙ্গে সঙ্গে যেন পাঠানো হয়। অন্যদিকে অর্মত্য জয়া এবং মৌকে বোঝাচ্ছিল যাতে তারা এখনই হাল না ছেড়ে দেয়, কারণ তাদের পথ এখন অনেক লম্বা। এরপর সেখান থেকে বেরিয়ে জয়া আর মৌ ডিনার সেরে জয়ার ফ্ল্যাটে চলে যায়। জয়ার সেখানে আজ প্রথম রাত, যাতে তার কোনো অসুবিধা না হয়, তাই মৌর সাথে আসে আর বলে যদি তার কোনো অসুবিধা হয় তাহলে লাইটগুলো জ্বালিয়ে শুতে। এরপর মৌ নিজের বাড়ি চলে যায়। জয়া অনেক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তাদের বাড়ির নিচেই অনেকজন ক্যারাম খেলছিল আর অনেক অসভ্যতামো করছিল, যেমন কাচের বোতল জানালায় ছুঁড়ে মারা, দরজায় নক করা, বাজে কথা বলা ইত্যাদি। জয়া ভয় পেয়ে লাইট জ্বালিয়ে শুয়ে যায়। তারপর কারো নক করার ফলে সে বাইরে সোফাতে গিয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল সকাল উঠে অফিসে যাওয়ার জন্য জয়া বের হয়। বেরোনোর সময় এক পাড়ার কাকিমার সাথে তার আলাপ হয় আর তাকে জিজ্ঞাসা করে যে সে ভাড়াটিয়া কিনা, কারণ ভাড়াটিয়ারা এসেই এই পাড়া নষ্ট করে দেয়। কিন্তু আগের রাতে হওয়া ঘটনার কথা মাথায় রেখে জয়া তার উত্তরে বলে যে পাড়া এমনিতেও সেফ না, ভাড়াটিয়ারা নতুন করে বোধহয় কিছু নষ্ট করতে পারবে না। সেটা বলে জয়া চলে যায়। এবার কোর্টে আবারও স্নেহা নিজের বক্তব্য পেশ করে, তার সাথে সাক্ষীও, যেখানে সে জয়াকে মেন্টালি আনস্টেবল প্রমাণ করতে চায় তার দাদা এবং বৌদির স্টেটমেন্টের দ্বারা। তারপর জয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার অবৈধ সম্পর্কের কথাও কোর্টের কাছে প্রমাণ করতে চায়। তার সাথে টিয়ার দেয়া সেই ছবিও দেখায় কোর্টকে। পরের দিন স্নেহা জয়ের বাড়ি আসে, যেখানে জয়া সূর্যর কাজ করছিল। তাকে এসে একটা ফুলের গোছা দেয়। এবার আবারও কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে অর্মত্য স্যার জয়াকে কিছু প্রশ্ন করে, যার দ্বারা সে এটা বোঝাতে চান যে একটা 38 বছরের মহিলা যে কিনা চাকরি করে মেয়েকে স্কুলে ছাড়তে যান, সে যদি একদিনের জন্য বোলপুর গিয়েও থাকে তার বন্ধুদের সাথে, তাহলে তখনই কেন তার বাড়িতে জানাতে হবে? না জানালেই কেন ধরে নিতে হবে যে সেখানে কিছু রহস্যের গন্ধ ছিল, একটু পরকীয়ার গন্ধ ছিল? আর দ্বিতীয়ত, স্নেহা ছবি পেশ করেছিল আদালতে, যেখানে জয়া আর সূর্য পাশাপাশি দাঁড়িয়ে। সেটা দেখেই কি ধরে নিতে হবে যে তারা প্রেম করছে? একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করতে পারবে না? যদি একজন মেয়ে হয়ে একজন মেয়েকে এই চোখে দেখা হয়, তাহলে সমাজ মেয়েদের কোন চোখে দেখবে? এরপর কোর্টের বাইরে জয়া চা খাচ্ছিল। তখন অর্মত্য স্যার তার কাছে এসে বলে যে নতুন পরিবেশ কেমন লাগছে। তার উত্তরে জয়া বলে সে এসব করছে তার মেয়ের জন্য, তাছাড়া রোজ রোজ অপমানিত হতে তার আর ভালো লাগে না। তখন অর্মত্য স্যার তাকে বোঝায় যে এখনো অনেক কিছু বাকি। তার মেয়ে যদি তার কাছে চলে আসে তাহলে কিভাবে চলবে তার? তারপর জয়াকে তার অফিসের অ্যাড্রেস জিজ্ঞাসা করে আর লিখে দিতেও বলে। এরপর কোথায় যাবে সেটা জিজ্ঞাসা করায় জয়া বলে যে কাল থেকে মেয়ের পরীক্ষা, তাই সে তার সাথে দেখা করতে যাবে। তখন অর্মত্য বলে যে তার মেয়েকে জোর না করতে, যদি দেখা করতে চায় তাহলেই দেখা করতে। তা একটা গিফট নিয়ে সে তার মেয়ের স্কুলে যায় আর দেখা না করে গার্ডের কাছে ব্যাগটা দিয়ে চলে আসে সেখান থেকে। অন্যদিকে জয়ার বাবা খুবই অসুস্থ আর তাকে হসপিটালে ভর্তি করতে হয়। তখন বৌদি বলে জয়াকে জানাবার কথা, কিন্তু বাকি কেউ তাকে জানাতে দেয় না। এবার সাইকোলজিস্টের কাছে জয়া যায় এবং তিনি জয়ের কাছে ক্ষমা চান, কারণ সেদিন কথার মার প্যাচে তাকে কিছুই বলতে দেওয়া হয়নি। কিন্তু জয়াকে দেখে তার এখন অনেক ভালো লাগছে, তার মধ্যে অনেক পরিবর্তন নজরে পড়েছে তার। অন্যদিকে জয়ার মেয়ে শ্রুতি জয়ের দেওয়া গিফটটা খুলে দেখে বাড়ির সবার থেকে লুকিয়ে। সে মনে মনে অনেক খুশি হয়। এখন আস্তে আস্তে সে তার মায়ের অভাবটা বুঝতে পারছে, কারণ মায়ের মতো তার কথা এতটা কেউ ভাবেনি। গিফটের সাথে একটা চিরকুটো থাকে, যেখানে শুভ বার্তা লেখা ছিল তার পরীক্ষার জন্য। এদিকে পাশের ঘরে তার বাবা মানে পার্থ বসে ড্রিঙ্কস করছিল আর মনে মনে ভাবছিল অনেক বছর আগের একটা কথা, যখন সে একদম ছোট। কোন এক রাতে তার বাবা নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছিল, সেটা সে ভাবে আর বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন অর্মত্য স্যার খোঁজ খবর নিতে শুরু করে আর জয়ের অফিসের কাছের থানাতে যান, কারণ সেই সিগন্যালে হওয়া ব্যাপারটার ফুটেজ তার লাগবে এই কেসটার জন্য। সে থানার ওসি তাকে সেটা পাঠিয়ে দেবে বলে কথা দেয়। যেহেতু অনেক দিন আগের ব্যাপার, তাই খুঁজতে একটু সময় লাগবে। অন্যদিকে জয়া নিজের অফিসে এসে কাজ করছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে তার বৌদির। বৌদি কল করে জানায় যে তার বাবা এই পৃথিবীতে আর নেই। জয়া পাগলের মতো ছুটে আসে সেখানে আর তাদের বলে তাকে আগেই খবর দেয়নি কেন। বাবাকে শেষবারের জন্য তার দেখা হলো না।
কিন্তু তারা আর বলার কিছু মুখে রাখে না। শুধু তার দাদা বলে যে কালকেই তারা নিয়ে এলো, এমনটা যে হয়ে যাবে তারা বুঝতে পারেনি। তারপর জয়ার বাবাকে পোড়ানো হয়। জয়া একদম চুপ হয়ে যায়। কাজ হয়ে গেলে জয়া সেখান থেকে বেরিয়ে যায়। তখন তার দাদা বলে সে কোথায় যাবে তাকে জানাতে, সে নাকি নামিয়ে দেবে। কিন্তু জয়া বলে আজ সে পারবে। যেদিন বোলপুর থেকে ফেরার কথা ছিল সেদিন তো তার দাদা বৌদি ভাবেনি যে সে কি করে আসবে, তাই সে আজ পারবে। যদি সম্ভব হয় তাহলে চতুর্থীর দিন যেন তারা আসে, সে তার বাড়িতে তার বাবার কাজ করবে। জয়া সেখান থেকে সোজা অর্মত্য স্যারের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগে আর বলে তার বাবা আর নেই। চতুর্থীর দিন যায় তার নিজের ঘরে তার বাবার কাজ করছিল, সেখানেও সেদিন স্নেহা চলে আসে আর তার পাড়ার লোকের সামনে খুবই নোংরা ভাষা এবং আরো বলে যে জয়া এমনকি পরকীয়াতেও আছে। অন্য লোকের সাথে সে বোলপুরে গিয়ে রাত কাটায়। তারপর সেই ছেলে মারাও যায়। জয়া বলে সে কি করে বাঁচাতো সূর্যকে, কারণ সে তো ড্রাইভিং জানতো না। সূর্য হাত দিয়ে গাড়ির চাবিটা দেখাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। তারপর স্নেহাকে গাইয়া বলে আরো গালমন্দ করতে থাকে। সে সব শুনে জয়া প্রতিবাদে বলে যে সে স্নেহার নোংরা কথা এর আগেও অনেকবার শুনেছে, কোর্টে, কোর্টের বাইরেও, আর এরপরেও তাকে শুনতে হবে। কিন্তু আজ সে শুনতে রাজি না। সে নিজের বাবার কাজ করছে, তাই আজ সে আসতে পারে। তারপর স্নেহা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। পরের দিন কোর্টে অর্মত্য স্যার দোলাকে সাক্ষী দিতে ডাকে। সে হলো জয়ার শ্বশুরবাড়ির কাজের লোক। সে নাকি আগের সাক্ষীতে বলেছিল যে জয়া নাকি অনেক কিছু মাঝে মাঝে ভুলে যায়। সেও অনেক বাড়িতে কাজ করে এবং নিজের বাড়িতেও সে কাজ করে। সে কি কোনো কিছুই ভোলে না, নাকি তার কখনো রান্না পুড়ে যায় না? তার উত্তরে দোলা বলে হ্যাঁ, কত বাড়িতে তো হয়েছে। অর্মত্য স্যার সেটা শুনে বলে বাড়ির মহিলারা যতই বাড়িতে থাকুক না কেন তারা একসাথে অনেক কিছু করে, তাই মাঝে মাঝে কিছু ভুলে যাওয়াটা পাগলামির লক্ষণ তার হতে পারে না, তাই না? তারপর জয়ের শাশুড়িকে ডাকা হয়, কারণ সে আগের সাক্ষাতে বলেছিল যে জয়ের কোনো কিছুতেই মন বসতো না, সবকিছুতেই সে মুখ ভার করে শুয়ে থাকতো। কিন্তু যখন তার শাশুড়িকে ডাকা হয় তখন সে বলে যে নতুন বাড়িতে সে যখন তাদের সাথে এসেছিল তখন সব কাজই প্রায় জয়াই করত। এটা বলতে তাকে বাধ্য করে অর্মত্য সেন। সে কথা শুনে অর্মত্য বলে যে তার মানে পরপর 4 দিন গৃহপ্রবেশ সমেত কাজ করেছিল জয়া। তার পরের দিন যদি একটা মহিলা শুয়ে আরাম করে তাহলে তাকে শুনতে হবে কেন যে সে রোজই আরাম করে? এমনকি অর্মত্য এও বলে যে গৃহপ্রবেশের দিন এক ঘর লোকের সামনে জয়াকে সে গান্ডু বলেছিল। এর জন্য 3 জন সাক্ষীকেও ডাকা হয়। আসলে পার্থর বন্ধু স্কোয়ার ফিট জিজ্ঞাসা করায় জয়া একটু কম বলে ফেলেছিল। তার জন্য পার্থ এমনটা করেছিল যেটা একদমই ঠিক করেনি। এরপর অর্মত্য জয়ার দাদা এবং বৌদিকে ডেকে পাঠায়, যার দ্বারা সে এটা প্রুফ করে দেয় সেদিন শ্রুতির মাথায় চোটটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর কোর্টের সামনে এটাও চলে আসে যে সেই ঘটনার পর তার স্বামী মানে পার্থ জয়ার হাত বেঁধে দরজা বন্ধ করে রেখেছিল। সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞা অনুযায়ী তার আর কিছু প্রমাণ করতেই লাগে না। এসবের পর একটু ব্রেক চলছিল, তখন জয়ার কাছে তার দাদা এসে বলে তাকে তাদের সাথে থাকতে, একা একা না থাকতে। তখন জয়া বলে এসব মিটুক, তারপর দেখব। সবাই নিজের মতো কথা বলছিল। সেই সময় শ্রুতি এসে নিজের মাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে। সে বলে তার উচিত ছিল সেই রাতে দরজাটা খুলে দেওয়া আর তাকে নিজের সাথে নিয়ে যেতে বলা। তখন জয়া বলে যে সে তো সবকিছু তাকে দিতে পারবে না, সে কি পারবে তার সাথে থাকতে? তখন শ্রুতি বলে যে জয়া কি আর তাকে নিতে চায় না? জয়া বলে যে সে খুবই চায়, কিন্তু কাউকে আর সে জোর করতে চায় না। অর্মত্য বসেছিল, তখন তার কাছে একজন পুলিশ আসে একটা পেন ড্রাইভ দিয়ে যায়। সেটা হলো মোবাইলের একটা ফুটেজ। চারমাথার মোড়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা ভরা কোর্টের মধ্যে চালিয়ে দেওয়া হয়। আর পার্থ কি কি বলেছে সবটাই শোনা যায়। অর্মত্তর আর আলাদাভাবে কিছুই বলার থাকে না, শুধু সে কোর্টের কাছে আবেদন জানায় যাতে পার্থর কাউন্সিলিং হয়, কারণ সে মেন্টালি আনস্টেবল। তখন জর্জ পার্থ এবং জয়াকে কিছু বলার জন্য বলে, যদি কারো কিছু বলার থাকে তো। জয়া তখন বলে সে প্রথমে ক্ষমা চায়, কারণ সে সব কথা বলতে পারেনি। কোর্টে তার অপমানের কথা সে বলতে পারেনি। এতদিন পার্থ যেটা তার সাথে করেছে সেটাও সে বলতে পারেনি। সে আসলে ভেবে এসেছে যে পুরুষরা এমনই হয়, কিন্তু পরে সে দেখলো মেয়েরাও হয়, তাই এসব কথা সে কোর্টে বলেনি। লয়ার স্নেহা তাকে অনেকবার জিজ্ঞাসা করে যে সূর্যর সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা। সে মিথ্যা বলছে। তার তো সম্পর্ক ছিল ভালো বন্ধুত্বের সম্পর্ক, ভালো চাওয়ার সম্পর্ক। নিজের জীবনকে স্বীকার করতে তিনি শিখিয়েছিলেন প্রথমবার। সেটা কি সম্পর্ক থেকে কিছু কম?
আমরা সম্পর্ক মানে ধরে নিই যে প্রেমের সম্পর্ক। মানুষের সাথে মানুষের তো একটা নাম না ছাড়াও সম্পর্ক গড়ে ওঠে, ভালো চাওয়ার সম্পর্ক। সূর্য জয়ার ভালো করেছেন আর ভালো চেয়েওছেন, কিন্তু জয়া চেয়েও করতে পারেনি। সেদিন সে যদি ড্রাইভ জানতো তাহলে সূর্যকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারত, কিন্তু সে পারেনি। জয়া আরো বলে যে প্রত্যেকটা গালাগাল খিস্তির মধ্যে গেল একটা মেয়েকেই অপমান করা হয়। ছেলেদেরকে অপমান করার জন্য শব্দ তৈরি হয়নি, একে অন্যকে অপমান করার জন্য একে অন্যের মা মাসিকেই কেন টেনে আনা হবে? এই যেমন আজ টেনে আনা হয়েছে জয়াকে কোর্টের মধ্যে। শেষে জয়া বলে তার এলিমনি লাগবে না, যদি পার্থ তার মেয়েকে কিছু দিতে চাই তাহলে সে বারণ করবে না। শুধু তার জন্য কিছু লাগবে না, শুধু তাদের বাড়িতে জয়ের ভালোবাসার কটা গাছ আছে, সেগুলো পাঠিয়ে দিলেই হবে। সব শুনে জর্জ বলেই জয়া স্নেহাকে দিয়ে তার পুরনো গাছগুলো দেয়া হলো এবং পার্থ স্নেহাকে 1,30,000 টাকা জরিমানা এবং 3 মাসের কাউন্সেলিং এর নির্দেশ দেওয়া হলো। শেষে কোর্ট এটা মনে করিয়ে দিতে চায় যে গার্হস্থ্য কেবল শারীরিক নয়, তা মানসিক এবং মৌখিকও হতে পারে। এক্ষেত্রে প্রত্যেকটি দণ্ডনীয় অপরাধ। শ্রুতি স্কুলের গেট থেকে বের হচ্ছে, তখন তার মা একটা নতুন গাড়ি নিয়ে আসে তাকে স্কুল থেকে পিক করার জন্য। জয়ের মুখে পরিবর্তনের ছাপ স্পষ্ট, তাকে আগের থেকে আরো অনেক খুশি দেখাচ্ছে, অন্যরকম লাগছে। শ্রুতি গাড়িতে উঠে বসে আর জয়া ড্রাইভ করতে শুরু করে। গাড়ির ব্যাকসিটে অনেকগুলো গাছ রাখা হয়। তাদের গাড়ি বাড়ির পথে রওনা হয় আর তার সাথেই এই সিরিজেরও সমাপ্তি হয়। তো সিরিজটির কাহিনী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এক্সপ্লানেশন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লানেশন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।